আমার ছোট মেয়ে রিয়ার কাছ থেকে শুনে কুষ্টিয়ার একটা চমৎকার রান্না করছি, ডাঁটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল, শুধু রাঁধুনি ফোড়নে দিয়ে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। 3 পিস রুই মাছের পেটি আর ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন গরম তেলে ছেড়ে দিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। মাছ ভাজা হতে থাক, এদিকে আমি ডাঁটাগুলো কেটে নেব। একটা আলু কেটে নিয়েছি বড় সাইজের। ডাঁটাগুলো আঁশ ছাড়িয়ে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। রিয়ার কাছ থেকে শুনে নিলাম কিভাবে রান্না করতে হবে। তো সব কিছু রেডি করে নিয়ে রান্না বসিয়ে দিলাম। আরও আগেই মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। আরও আছে ট্যাংরা মাছ, আরেক তাওয়া হবে। তো এই মাছগুলো প্রথমে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। এই ফ্যানটাতে মাছ ভাজতে সুবিধা, তাই এটাতে মাছগুলো ভেজে নিচ্ছি। অল্প তেলেই ভাজা হয়ে যাবে। এদিকে মাছের তরকারি রান্নার জন্য কিছুটা কাঁচামরিচ পাটায় বেটে নিচ্ছি। রিয়া বলছিল, মা পাটায় বাটতে হবে না, কেটে দিয়ে দেন। তো আমি ভাবলাম একটু পাটায় বেটে দিলে মনে হয় ঝোলটা একটু ঘন হবে, খেতে ভালো লাগবে। বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে দেন। আমরা তো এমনিই কেটে কেটে তরকারিতে দিয়ে দেই। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। মাছগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন। এই তেলেই আলুগুলো ভেজে নিচ্ছি। ও বলছিল ডাঁটা বেশি ভাজতে হবে না, ডাঁটা যদি নরম হয় না ভাজলেও চলবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমরা দক্ষিণবঙ্গের মানুষ, আমরা কখনো ভাবতেই পারি নাই যে মাছ রান্না করব পেঁয়াজ ছাড়া। পেঁয়াজ ছাড়া আবার মাছ কিভাবে রান্না হয় এটা জানতামই না। মেয়ে বিয়ে দিয়েছি কুষ্টিয়া, ওদিকের মানুষ মাংস ছাড়া আর কোনো তরকারিতে পেঁয়াজ রসুন ব্যবহার করে না। আলুগুলো লাল লাল করে ভাজা হলে বেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। 1/2 চা চামচ হলুদ দিয়েছি। হলুদ আর কাঁচামরিচ আলুর সাথে অল্প কিছুক্ষণ ভেজে নেব। রিয়া ওর শাশুড়ি মায়ের থেকে এইসব রান্নাগুলি শিখেছে। এখন দেব ধুয়ে রাখা ডাঁটাগুলো। ডাঁটাগুলো কষিয়েই আছে, তাই বেশি ভাজতে হবে না। নেড়ে চেড়ে সব কিছুর সাথে ডাঁটাগুলো অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন দেব ফোটানো গরম জল। গরম জল দেওয়াতে সাথে সাথে ঝোলটা টকবক করে ফুটে উঠল। এখন দেব ভেজে রাখা মাছগুলো। 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে তারপরেই ফোড়ন দেব। এদিকে অল্প কিছু জিরা টেলে নিচ্ছি শুকনো খোলায়। এগুলো পাটায় মিহি করে বেটে নেব। ঝোলটা কত সুন্দর লাগছে দেখুন, কাঁচামরিচ দিয়ে রান্না করছি, তার জন্যই এত ভালো লাগছে। অল্প সরিষার তেলে 2টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। মরিচগুলো ভাজা হলে রাঁধুনি ফোড়নে দিলাম। রাঁধুনি তেলে দেওয়ার সাথে সাথে দারুণ একটা ঘ্রাণ বের হয়েছে। ফোড়নটা রেডি হলে মাছের ঝোল দিয়ে দেব। নেড়ে চেড়ে আবারও 2 মিনিটের মতো রান্না করব। এই সুযোগে আমি ভাজা জিরাগুলো বেটে নেব। 2-3 মিনিট পর ঢাকা উঠিয়ে দেখছি তরকারিটা দেখতে খুব ভালো লাগছে। এখন ভাজা জিরা বাটা দেব। রিয়া বলছিল, মা এই তরকারিটা যে কি চমৎকার হয়, একবার রান্না করে দেখুন। আসলে দেখতেই ভালো লাগছে, চমৎকার তো অবশ্যই হবে। আপনাদের কি মনে হয় তরকারিটা কেমন হতে পারে, একটু কমেন্টস করে জানাবেন প্লিজ।
আপনারা যারা পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করেন, আপনারা তো এ ধরনের রান্নার স্বাদ পেয়েছেন। তারপরও বলছি, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সরিষার তেলে কালো জিরা ফোড়নে দিয়ে রসুন দিলাম। এরপরে অল্প একটু পেঁয়াজ কুচানো আছে, ওটা দিয়ে দিলাম। ডাঁটা শাকগুলো পরিষ্কার করে বেছে কুটে ধুয়ে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ রসুন একটু ভাজা হয়ে আসলে এখন দিলাম কুচানো কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। এবার শাক দিয়ে দেব। কুষ্টিয়ার ওদিকে মেয়ের বাড়িতে কয়েকবার গিয়েছি, দেখেছি ওদের রান্না বান্না যে কোনো শাক হোক, কোনো শাকেই তারা রসুন ব্যবহার করবে না। আমরা কিন্তু রসুন ছাড়া শাক কখনো রান্না করব এটা ভাবিও নাই। এখন কিন্তু মাঝে মাঝে রসুন ছাড়া শুধু কাঁচামরিচ আর কালিজিরা ফোড়নে দিয়ে রান্না করি, খুব ভালো লাগে। কোনো কোনো শাকে আবার শুধু কাঁচামরিচ ফোড়নে দিয়ে রান্না করি, সেটাও খুব ভালো লাগে। আসলে সব সময় একঘেয়েমি রান্না খাওয়া ভালো লাগে না। রুচির পরিবর্তন আনতে হলে মাঝে মাঝে এভাবে রান্না করলে খুব ভালো লাগে। রান্না শেষে কয়েকটা চিতই পিঠা বানাচ্ছি। তো মেয়েটাকে দুধ চিতই খাওয়ানোর খুব ইচ্ছা ছিল, সময় স্বল্পতার কারণে ওই জিনিসটা আর খাওয়ানো হয় নাই। তো আজ মেয়েটা চলে যাবে, তাই ভাবলাম রান্না শেষে কয়েকটা চিতই পিঠা তৈরি করে ঠান্ডা করে ও যাওয়ার সময় দিয়ে দেব। 4-5 ঘন্টা সময় লাগবে। তো এই সময়ে পিঠাগুলো তেমন শক্ত হবে না, কারণ গরম জল দিয়ে খুব সুন্দর নরম নরম করে চিতই পিঠাগুলো তৈরি করছি। নিজের হাতে তৈরি করে মেয়েটাকে খাওয়াতে না পেরে এই কাজটা করছি। ওকে বলছি ওর ঘরে নাকি দুধ আছে, একেবারে খাঁটি গরুর দুধ। তো আমি বলছি খেজুর গুড় দিয়ে দুধ জাল করে ওই দুধে ভিজিয়ে রাখবে গরম গরম। এরপরে একটা বলক আসার পর ঢাকা দিয়ে রাখবে। ঘন্টাখানেক পরে পিঠাগুলো একেবারে নরম হয়ে খাওয়ার উপযোগী হবে। বলছে আচ্ছা ঠিক আছে মা। তো কয়েকটা পিঠা বানিয়ে ওর জন্য ঠান্ডা হতে দিয়েছি। সামান্য একটু ট্যাংরা মাছের ঝোলও দেব। যাওয়ার সময় কি খাবে না খাবে তাই একটু তরকারি দিয়ে দিচ্ছি। স্টিলের বক্সেই দিচ্ছি, ভালো করে মুখটা সিল করে দেব, ঝোল পড়বে না। সকালে টিফিনের জন্য মোগলাই পরোটা বানিয়েছিলাম, ওটা খেয়েছে। ও বলছে মা আমার ভাত খেতে ইচ্ছা করছে না। তো আমি বলছি অল্প একটু হলেও খেয়ে যা, একেবারে না খেয়ে কিভাবে যাবি। ছোট্ট ময়না পাখিটার জন্য প্রাণ খুব কাঁদছে। সারা ঘরে ছোট ছোট পায়ে কত দৌড়াদৌড়ি করলো আজ কয়দিন। রিয়া আমার জন্য অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করেছিল আজ 2-3 দিন আগে। আজকে জিনিসটা এসে পৌঁছেছে। কি এনেছে দেখাই আপনাদের। সকাল থেকে রিয়া বলছিল জিনিসটা যদি আমি যাওয়ার আগে আসতো তাহলে আমি সব কিছু আপনাকে বুঝিয়ে দিতাম। তো ঠাকুরের আশীর্বাদে ও যাওয়ার আগ মুহূর্তেই জিনিসটা চলে আসলো। পার্থ নিয়ে আসছে নিচ থেকে, দেখাই আপনাদের। এই জিনিসটা কেনার আমার খুব ইচ্ছা ছিল অনেক দিন পর্যন্ত, কিনবো কিনবো করে আর কেনা হয়ে উঠে নাই। তো আজ আমার মেয়ে আমাকে এই জিনিসটা উপহার দিল। আমরা তো সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, রান্নার সময় মাঝে মাঝে গ্যাস শেষ হয়ে যায়, তখন অর্ধেক রান্না ফেলে আবার গ্যাসের বোতল আনার জন্য ফোন করতে হয়। যতক্ষণে গ্যাসের বোতল আনা হয় এর মাঝে ভাত তরকারি হয়তোবা নষ্টও হয়ে যায়। তার জন্যই অনেক দিন যাবৎ ভাবছিলাম একটা ইন্ডাকশন ওভেন নেব, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে নাই। আজ আমার মেয়ে আমার সেই স্বপ্ন পূরণ করলো। আমার কাছে যে কি ভালো লাগছে, আপনাদেরকে না দেখালে আমার ভালো লাগাটা অপূর্ণই থেকে যাবে। এই দেখুন কত সুন্দর একটা গিফট, আর এটা হলো ওয়ারেন্টি কার্ড। এরকম ওভেনে প্রথম রান্না করেছি গাজীপুর। আমার মেজো মেয়ে রুমা যখন ফাউন্ডেশন ট্রেনিংয়ে ছিল 4 মাস, তখন রান্না করেছিলাম আমি এই ইন্ডাকশন ওভেনে। এরপরে রিয়ার বাসায় গিয়েও এটাতে রান্না করেছি। আমি রান্না করতে পারবো, তারপরও মেয়ের কাছ থেকে সব কিছু বুঝে নিচ্ছি। কি কি পাত্রে রান্না করা যাবে সেটাও বুঝে নিতে হবে।
ওরা তো সব সময় রান্না করে, ওরা সব কিছু জানে। আচ্ছা, এখন আমরা ওই একটু প্লাগ লাগাই দেখি। জিনিস পায়ে সবসময় ফেলে রয়েছে, আর সেটাতে কিন্তু অনেক এই কাঠের সামগ্রী ব্যবহার করতে হবে, এগুলো ফেলে। আমার ঘরে থাকা কোন কোন পাত্রে রান্না করতে পারবো সেটাই বুঝে নিচ্ছি। করলাম এই যে প্লাস আছে, এটা দিয়ে ইয়ে বাড়বো, টেম্পারেচার বাড়াবার, আর যে মাইনাস দিয়ে টেম্পারেচার কমবো। মানে অন করলে 100 থাকবো, প্লাস দিলে এই যে 500 800, এবার যত হিটের আনতে চালাই 1000, সর্বোচ্চ হিট কত দেখতে হবে। আচ্ছা, এই স্টিম করতে চাইলে, আচ্ছা স্টিমটা দেখেন, কিন্তু যে স্টিম করতে চাইলে যে স্টিমের হিট, কড়াই গরম হয়নি কোনো? না আমি অফ করে দিছি। এবার আবার অন করলে এই যে 100 উঠবো, এই যে 100 উঠলে মনে করলেন যে অন হলো। এরপর আমি 100 টেম্পারেচারে কিন্তু রান্না হইতো না, এনে অন হলো, এবার প্লাস। হ্যাঁ, এই যে টেম্পারেচার বাড়ে, আর বাড়াই না 1000 সর্বোচ্চ। হ্যাঁ 500 দিলেও এবার রান্না, 800 দিলে সবচেয়ে ভালো রান্না। এটা হচ্ছে হটপট। আচ্ছা, ও 100 হচ্ছে হটপট স্টাইল আছে বুয়ারি। 100 টেম্পারেচারে খাবারটা গরম থাকবে শুধু। ও, আর আপনি রান্না করতে গেলে তখন এই যে প্লাস দিয়ে টেম্পারেচার বাড়া দিবেন। আর ফ্রাই করতে গেলে, আচ্ছা যাই হোক, এটাই ব্যবহার করেন, এর চেয়ে বেশি অপশন দরকার নেই আর। ঠিক আছে, অফ। এটা মনে হয় না ব্যবহার করা যাবে। না না, ওই তো নয়, অফ হয়ে গেছে, ওই তো না, এই করে অফ হয়ে যাবো। অটো ইয়ে হয়ে যায়, হিট নেন না। এই যে সান উইয়া এই যে সান গোল গোল হতো না, ওই নিচে হোঁড়া হোঁড়া না এগুলো, নিচে ম্যাগনেট যেটা আছে ওইটা হবে, এই যে এটা হইতো অটো অফ হয়ে যায়। একটা জল নিছো না, একটু দিদা করে জায়গা তো যাবে, আজকে তো চলে যাবো। মা তো আসি যাবি তো? জল নিছো না, জল নিছো না? আর কি কি নিচে মনে আসেনি? মার সব মনে করি তো। মা বাপের জ্ঞান বুদ্ধির একটু দাঁড় থাকবো না। একটা চুমু দাও, দিদারে চুমু দাও, একটা চুমু মুছে দিছি। চলে দাদুকে দিদারে প্রণাম করো, প্রণাম, হ্যাঁ আমার ছোট্ট ময়না পাখিটা, ছোট্ট নাতনিটা মা যখন কাছে থাকে তখন কারো কোলে যেতে চায় না, আর যখন মা ওকে রেখে বাইরে যায়, যার কাছে রেখে যায়, সে কোথাও যেতে পারে না, তাকে চোখে চোখে রাখবে। যেমন এই কয়দিন ওর দাদু আর আমি, আমাদের দুজনের মধ্যে একজনকে না দেখলেই ও কান্নাকাটি করত। আমরা দুজন সামনে থাকলে আর কান্না করতো না। অনেক ধৈর্য আছে ঠাকুরের আশীর্বাদে। আর ধৈর্য থাকবেই না বা কেন? সৃষ্টিকর্তা জানেন মা বাবা দুজন চাকরি করে, ওকে তো সামলিয়ে রাখতে হবে, তার জন্যই ভগবান এত ধৈর্য দিয়েছেন। আমার 3 মেয়ে জামাই বাবাজিরা সবাই সরকারি চাকরি করে, নাতি নাতনিরা বেশিরভাগ সময় দাদু ঠাম্মার কাছেই থাকে। তার জন্যই ওরা ছোট হলেও জানে মা বাবা যার কাছে রেখে যায় সেই তার একমাত্র ভরসা।
ওদের ছোট্ট প্রাণের ভাবনা যদি মা বাবার মতো যার কাছে রেখে গেছে সেও যদি আমাকে রেখে কোথাও চলে যায়, তার জন্যই সব সময় চোখে চোখে রাখি। এই জিনিসটা আমার কাছে যে কি ভালো লাগে, কি মায়া লাগে। খুব খারাপ লাগছে, ছোট্ট নাতনিটা চলে যাচ্ছে। এই কয়দিনের ভিডিও দেখে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা অনেকেই লিখেছিলেন নাতনি এবং মেয়েকে দেখাতে। আসলে রিয়া বিভিন্ন কাজে ঘরের বাইরে ছিল দিনের বেলায়। ওই নাতনিটাকে যে আপনাদেরকে দেখাবো বা রিয়াকে দেখাবো সেই সুযোগ হয়ে ওঠে না, এই জন্যই দেখাতে পারি নাই। আমার নাতনি মানে আপনাদেরও তো নাতনি। আমাদের মতো দাদু দিদা ঠাম্মা ঠাকুরদা আমাদের ভালোবাসার একমাত্র অবলম্বন হলো এই ছোট্ট ছোট্ট নাতি নাতনিগুলো। কি যে মায়া লাগে এদেরকে, মনে হয় নিজের সন্তানদেরও কখনো এত ভালোবাসি নেই। আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে এরকম মনে হয়। এই ছোট্ট ময়না পাখিটা ওরা মা মেয়ে যখন রেডি হয়ে গেল, ও মাকে জিজ্ঞাসা করছে, মা জল নিছো? ও মা জল নিছো? তখন আমি বুঝতে না পেরে রিয়াকে জিজ্ঞাসা করলাম, কি রে রিয়া, ও কি বলছে? বলছে মা জল নিছি কিনা তাই জিজ্ঞাসা করলো। আমি তো শুনে অবাক, হাসতে হাসতে শেষ। গাড়ির টিকিট আগেই নেওয়া হয়েছে, এখন ওর বাবা যাচ্ছে ওদের মা মেয়েকে গাড়িতে তুলে দিতে। আমার কলিজাটা যেন ছিঁড়ে চলে যাচ্ছে, খুবই খারাপ লাগছে। ঠাকুর গো ঠাকুর, তুমি কেন নিরাপদে রাখিও, সাবধানে। ওইসব ওইসব দাদা ইয়ে নমস্কার করো, এটা নমস্কার করো। ইয়ে এনে করে করলো নমস্কার করতেছে। দিদার কোলে থাকো, দিদার কোলে থাকো না, দিদার কোলে থাকো। দিদা নামাই দিবে নামাই দিবে। ধরো নানি ব্যাগ এর নানি নিচে দেবে না। জানো না তো ওই বড় ব্যাগ ইয়ে তো খাইতে হয় না। তাহলে ইয়ে আমরা সেটা দিয়ে গেছি। নাম তোরা নাম নাম চাবি তুই যা, চাবি তুই যা। রাখো। কন্যা সন্তানের মা হওয়া যে কত কষ্টের, যাদের কন্যা সন্তান নাই তারা হয়তো এই কষ্টটা বুঝতেই পারবেন না। আমার যখন পরপর 3 মেয়ে হয়েছিল, অনেকে আমাকে ঘৃণার চোখে দেখতো, সেই স্মৃতিগুলো আমার এখনো মনে আছে। রিয়া হলো আমার ছোট মেয়ে। ছোট মেয়ের জন্মের পর থেকেই মানুষের নানা কথা শুনে তখনই প্রতিজ্ঞা করেছিলাম, মেয়েদেরকে মেয়ের মতো রাখবো না, মেয়েদেরকে ছেলের মতো মানুষ করব। সর্বোচ্চ শিক্ষা দেওয়ার চেষ্টা করব। কেউ যেন কোনোদিন বলতে না পারে অমুকের 3টা মেয়ে হয়েছে, কিভাবে মেয়েদেরকে বিয়ে দেবে। আমি কখনোই মেয়েদের বিয়ের ব্যাপারে কোনোদিনও কোনো চিন্তা করি নাই। আমি শুধু ওদেরকে মানুষ করার জন্য চেষ্টা করেছি এবং চিন্তা করেছি। ঠাকুরের আশীর্বাদে এখন যারা আমাদেরকে তিরস্কার করেছিল, বিভিন্ন ধরনের কথা বলেছিল, তারা আমার মেয়েদের পরিচয়ে পরিচিত হয় মানুষের কাছে। তাই আমি সবার কাছে একটা অনুরোধ করব, মেয়েদেরকে মেয়ে বলে অবজ্ঞা না করে তাদেরকে শিক্ষায় দীক্ষায় ছেলের মতো করে মানুষ করুন। মেয়েদেরকে মানুষ করা সহজ, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ছেলেদেরকে মানুষ করা অনেক কঠিন। আমার নিজের জীবন থেকে যেটা উপলব্ধি করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। মেয়েদেরকে সেরকম করে মানুষ করলে তারা যে কতভাবে আপনাকে সহযোগিতা করবে আপনি কল্পনাও করতে পারবেন না। রিয়াকে এগিয়ে দিয়ে আস্তে আস্তে অনেক সময় লেগেছে। এরপরেই আমরা দুজন খেতে বসলাম। এখন সন্ধ্যা পার হয়ে গেছে। সকালবেলায় মোগলাই পরোটা খেয়েছিলাম, তার জন্য তেমন ক্ষুধাও লাগে নাই। মেয়েটা যাওয়ার পরে আর মনও খারাপ ছিল, তাই আর খাই নাই। উনি আসার পর এখন দুজনে খেতে বসলাম। গত পরশুদিনের একটু পেঁপে ডাল ছিল, ওটা জাল দিয়ে নিয়েছি। শাক ভাজাটাও চমৎকার হয়েছে।
আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের সম্পূর্ণ পর্বটিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। গত পরশু দিনের পেঁপে ডালটা একটু জাল দিয়ে নেওয়াতে খুব ভালো লাগছে এটা দিয়েও খেতে। ভাতের পাতিলটা কিছুক্ষণ আগে চুলার উপর বসিয়ে দিয়েছিলাম অল্প একটু গরম জল দিয়ে, ভাতটাও একেবারে গরম ভাতের মতো হয়ে গেছে। ডাঁটার শাক ভাজা আর পেঁপে ডাল দিয়ে খেতে খুব ভালো লেগেছে। এখন ট্যাংরা মাছের তরকারিটা নিলাম, খেয়ে দেখি কেমন হয়েছে। ডাঁটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল কি চমৎকার। রিয়াও কইছে গো মা কি স্বাদ হয়েছে এটা। স্বাদ হয়েছে না? খুব চমৎকার। ডাঁটা দিয়ে ট্যাংরা মাছের ঝোলটাও খুবই চমৎকার হয়েছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।